مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার ২৬ জুন এবং ফার্সি ৫-১৩ রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সাজানো বিশ্ব সংবাদ। এরপর শুনবেন দৃষ্টিপাত। এতে থাকবে ইরান বিরোধী নিষেধাজ্ঞা শতভাগ প্রত্যাহার করা হবে না বলে মার্কিন এক কর্মকর্তার বক্তব্য এবং বাংলাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হওয়া প্রসঙ্গে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ইরান ভ্রমণ। কথাবার্তার পর শুনবেন রেডিও তেহরান। শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা ইরানের প্রতিরক্ষা খাতের অগ্রগতি থামিয়ে রাখতে পারেনি বললেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হাতামি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। তেহরান বলল, সিদ্ধান্ত নিতে হবে আমেরিকাকেই। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তের দাবি জানালো বিরোধী দল বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, বিপ্লবের প্রথম থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল ইরান, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নের উপর এর কোনো প্রভাব পড়েনি।
ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের মার্কিন প্রচেষ্টার প্রতিক্রিয়ায় আমির হাতামি বলেন, মার্কিন সরকার চেষ্টা করছে কিন্তু সফল হবে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারবে না। গত অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ওই নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করে যাচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা-ইভস লা দ্রিয়া অসার দাবি উত্থাপন করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্যারিস ও ওয়াশিংটন। তিনি শুক্রবার প্যারিস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন। 2018 সালে তৎকালীন মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা তৈরি হয়েছে, সে প্রসঙ্গটি বেমালুম চেপে যান লা দ্রিয়া। তিনি বলেন, আমরা ভিয়েনা সংলাপের কঠিনতম পর্যায়ে উপনীত হয়েছে এবং এখন ইরানকেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে হবে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে আমেরিকার মূল মতপার্থক্য এখনও নিরসন হয়নি। আমরা কেবল তখনই এই সমঝোতায় ফিরে আসব যখন ইরান এতে দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। এদিকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকে নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে। 2015 সালে স্বাক্ষর করা পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করতে হলে ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যেতে হবে বলে শুক্রবার মার্কিন ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় খাতিবজাদে কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো কথা ভালোভাবে জানে যে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এবং ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ইরান ধাপে ধাপে নিজের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধ করা হবে তার প্রশাসনের অগ্রাধিকার ভিত্তিক কাজ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে প্রত্যয় ব্যক্ত করেন রাইসি। তিনি গতকাল বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গত 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনগণকে মুক্তি দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য গৃহায়ন প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের গোপালগঞ্জ শহরে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, লকডাউনে মানুষের ক্ষতি হয় বলে টিকার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করতে চায় সরকার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, দেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের জন্য কারখানা স্থাপন করা হবে গোপালগঞ্জে। উৎপাদন সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার লকডাউনের উপরে নির্ভরশীল হতে চায় না। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের বিরাট ক্ষতি হয়ে যায়। কাজেই এটা আমাদের কাম্য নয়। কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনা নিয়ন্ত্রণ করতে লকডাউন আমাদের দিতে হচ্ছে। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে তাহলে লকডাউনই করোনা সংক্রমণ রোধে একমাত্র কার্যকরী পন্থা। তিনি বলেন, বিশ্বের সবাই লকডাউন দিয়ে করোনাকে নিয়ন্ত্রণ করেছে। এ সময় দেশের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সঙ্গে 1.5 কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে 6 কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে। সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে 11 লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার 25 লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই টিকা দেশে পৌঁছাবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 14,053 জনে দাঁড়ালো। আজ শনিবার বিকেলে
স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 19,844 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো 4,334 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 22.50%। এর আগের দিন শুক্রবার 27,653 জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছিল 5,869 জন, আর রোগী শনাক্তের হার ছিল 21.22%। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। আগামী সোমবার থেকে 7 দিনের জন্য সারা বাংলাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ থাকবে শপিং মল ও দোকানপাট। এ অবস্থায় পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন মালিকরা। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান বলেছেন, আমি মনে করি পোশাক কারখানা এই লকডাউনের বাইরে থাকবে, কারণ তৈরি পোশাক কারখানা যদি বন্ধ করা হয় তাহলে গার্মেন্টস কর্মীরা তখন গ্রামে যাওয়ার চেষ্টা করবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এটা সবাই জানে। ছুটি পেলেই শ্রমিকরা গ্রামের দিকে রওনা দেন। এতে করোনার প্রকোপ আরো ছড়িয়ে পড়বে, গ্রাম শহর একাকার হয়ে যাবে। ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থন ও রাজ্যে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভের কর্মসূচিতে সামিল হওয়ায় আজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ অন্যদেরকে পুলিশ আটক করে। পরে তাদেরকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম সাধারণ মানুষ কিভাবে করোনা পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। আমরা আইএসএফ এর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। আজ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন বিক্ষোভকারীরা, কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার আগেই পুলিশ এই কর্মসূচিতে বাধা দেয়। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে এ ব্যাপারে নয়াদিল্লির হস্তক্ষেপ চেয়েছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় ভুয়ো করোনা ভ্যাকসিন শিবিরকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছে। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করে মানুষকে ভ্যাকসিন প্রদানকে কেন্দ্র করে এরই মধ্যে দেবাঞ্জন দেব, সুশান্ত দাস, রবীন শিকদার এবং শান্তনু মান্না চিঠি লিখে ঘটনার হস্তক্ষেপ চেয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আজ শনিবার কলকাতা পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ বলেন, যখন আমরা প্রশাসনে আছি, রাজ্য সরকার দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়েছে, ওকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। আমরা যারা ভিকটিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি, আজও সব জায়গায় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, এবং তাদেরকে যদি টেকনিক্যালি মেডিকেলি কোনো অসুবিধা না থাকে তাদের ভ্যাকসিনেট করার দায়িত্ব রাজ্য সরকার কলকাতা পুরসভা নিচ্ছে। এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ফলে দায় কাকে বলে? দায় বলে এটাকে। আর দিলীপ বাবুদের কোনো দায় নেই। ওনারা নিজের দল সামলাতে পারছেন না, দল ভাঙিয়ে দল করেছিলেন, আবার দল ভেঙে চলে যাচ্ছে। নিজেদের কোনো অস্তিত্ব ওদের নেই, শুধুমাত্র সমালোচনা করা ছাড়া টিভিতে বিবৃতি দেওয়া যায়, বলছিলেন অতীন ঘোষ। অন্যদিকে তিনি আরও বলেন, সিবিআই বাংলার কোনো তদন্তই সম্পূর্ণ করতে পারেনি। সিবিআই কেন, এফবিআইতে গেলেও আমাদের কোনো অসুবিধা নেই বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। শ্রোতা বন্ধুরা, একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রেকর্ডকৃত ফাইল অর্থাৎ অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সির যে ফাইলটি ছিল সেটি বিশেষ কারণে বাজানো সম্ভব হয়নি। সে কারণে তাড়াহুড়ো করতে গিয়ে অনুষ্ঠান সূচি এবং ফ্রিকোয়েন্সিতে আমরা একটু ভুল করেছি, এজন্য আমরা দুঃখিত। আমাদের সন্ধ্যে অনুষ্ঠান যেটি প্রচারিত হয় তা
প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। আমরা ভুলক্রমে ফ্রিকোয়েন্সি বলতে গিয়ে প্রথমেই বলেছি 41 মিটার ব্যান্ডে। আবারও দুঃখ প্রকাশ করছি। আমি পরবর্তী খবরে যাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত 650 মার্কিন সেনা থেকে যাবে। খবরে বলা হয়েছে চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেওয়ার জন্য 650 সেনা মোতায়েন থাকবে। এছাড়া আরও 500 সেনা কাবুল বিমানবন্দরে থাকবে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে, কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কোনো পার্থক্য নেই। পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরো বলেন ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী তার পূর্বসূরীদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায়। আব্দুল লতিফ আল কানু বলেন বেনেত এরই মধ্যে বাস্তবে প্রমাণ করেছেন তিনি তার পূর্বসূরীদের চেয়ে আলাদা নন। শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ করছি আজকের বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সরকারের ইরান বিষয়ক প্রতিনিধি রবার্ট মালি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মার্কিন সরকারের ইরান বিষয়ক প্রতিনিধি রবার্ট মালি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না এবং কেবল সেই সব নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হবে যা পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য জরুরি। ইরান বিষয়ক মার্কিন এই প্রতিনিধি আরও বলেছেন ইরানিরা চায় 2018 সাল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল তার সবই তুলে নেওয়া হোক, কিন্তু আমাদের দৃষ্টিতে ইরানের এ দাবি অনেক বেশি এবং ট্রাম্পের দেয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বহুবার বলেছেন কেবল সেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি খতিয়ে দেখা হবে যা পরমাণু সমঝোতার পরিপন্থী। তবে ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন তাতে চুক্তির পরিপন্থী কোনো নিষেধাজ্ঞা তেমন ছিল না, কিন্তু তেহরান চায় ট্রাম্পের আমলে ইরান বিরোধী 1500টি নিষেধাজ্ঞার সবই প্রত্যাহার করে নিতে হবে। বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও বাস্তবতা হচ্ছে তিনি এমন সব অবান্তর শর্ত জুড়ে দিয়েছেন যার ফলে পরমাণু সমঝোতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য বর্তমানে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের যে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র সরাসরি উপস্থিত না থাকলেও তারা একদিকে ইরানের পরমাণু কার্যক্রমের সীমাবদ্ধতা আরোপের দাবিতে অটল রয়েছে, অন্যদিকে নতুন করে চুক্তি সইয়ের জন্য কিছু শর্ত আরোপ করেছে। এদিকে পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন ইরানকে। তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন ভিয়েনায় চলমান আলোচনার প্রক্রিয়া থেকে তিনি বেরিয়ে যেতে পারেন। এ ব্যাপারে ইরান বিষয়ক মার্কিন প্রতিনিধি রবার্ট মালি বলেছেন তেহরানের সঙ্গে অনন্তকাল আলোচনা চলতে পারে না এবং ওয়াশিংটনের ইচ্ছে অনুযায়ী ইরান কোনো সমঝোতায় না এলে আমরাও আলোচনা থেকে বেরিয়ে যাব। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের জবাবে বলেছেন, পরমাণু সমঝোতার টিকে থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের উপরেই নির্ভর করছে। যেহেতু মার্কিন সরকার আগে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, সে কারণে তাদেরকেই চুক্তিতে আগে ফিরে আসতে হবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামী সোমবার থেকে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এবার লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও মোতায়েন করা হবে বলে জানিয়েছে সরকার। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধের কথা থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে গার্মেন্টস ফ্যাক্টরি। এবার লকডাউন কার্যকর করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। দেশব্যাপী কঠোর লকডাউন জারির নির্দেশনা আসার পর এক অনিশ্চয়তার মুখে নানা পেশার মানুষ দলে দলে রাজধানী ছেড়ে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় আষাঢ়ের বৃষ্টিবাদল আর পথের দুর্ভোগ মাথায় নিয়ে ব্যাগপত্র আর স্ত্রী সন্তানদের সঙ্গী করে মহাসড়ক ধরে হাঁটছেন অসহায় মানুষ। আজ শনিবার ভোর থেকে এভাবেই দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখ মানুষ জড়ো হচ্ছেন পদ্মার 2 ফেরিঘাট মাওয়া এবং পাটুরিয়ায়। ঢাকায় ছিলাম ডাক্তার দেখাইতে, লকডাউন দিয়ে হেলাই বলে হেলে গিয়ে তাড়াতাড়ি করে দেশে যায়। কিছুদিন পরে তো কঠিন লকডাউন হবে, যেতে পারবো না দেশে, এই জন্য চলে যাচ্ছে। তবে আগামী ঈদুল আজহা পর্যন্ত কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। যারা কোরবানির আগে আমরা এই সংক্রমণটা নামাতে পারি সেজন্য 1 সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করেছে। হয়তো 1 সপ্তাহে কাজ হবে না, আমাদের আরো 1 সপ্তাহ করতে হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিং এ বলেছেন, এ সময় স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এই অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। অপরদিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন সফল হবে না। কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এটা মানতে হবে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ যাদের ঘরে খাবার মজুদ থাকে না, প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের, এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ এবং কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়, দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশ জুড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে। সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক